মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে বক্তব্য উপস্থাপনের জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট খলিলুজ্জামান কাসিম সাহেব। ইসলামী ফ্রন্ট পিছনে নিয়ে আসেন আসবে তো আজকের সংবিধান সংস্কার কমিশনের প্রদত্ত সুপারিশ আমাদের বক্তব্য শীর্ষক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের গুলটুবির বৈঠকের মূল বক্তব্যে যিনি সভাপতিত্ব করছেন জনাব আমার শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, আমি যারা এখানে আছেন আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আসলে কোনো বক্তৃতায় কোনো বক্তব্যে আমি প্রিপারেশন ছাড়া করি না। ঠিক আছে। আমি কিন্তু জানি যে আমাদের চট্টগ্রামে কোথাও বক্তৃতা করতে হবে ওই জনসভায়, সেই জনসভার মতো করে 3 দিন আগে থেকে আমি প্রিপারেশন যদি আলোচনার সময় তাহলে সেইভাবে আমি প্রিপারেশন। আজকে এত কঠিন একটা ব্যাপারে আমাকে হঠাৎ দিয়ে বলা হলো আপনি কি যেতে আমাকে 4 দিন আগে বা 3 দিন আগে আমার এক ভাই একজন মৌলানা সাহেব উনি আমাকে বলেছিলেন যে আমরা এটা করছি। আমি বলছিলাম যে ঠিক আছে করলে আমি দেখতে যেতে পারি। এইভাবে দেখতে যাবো। কেন দেখতে যাবো? আমি ধর্ম ভালোবাসি। মুসলমান হিসেবে সবচেয়ে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মকে ভালোবাসি বলে আমি আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসি। আর সেই পথে আপনারা জানেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শের পথে আপনারা সুফিবাদী ভাই ধারায় যারা বিশ্বাস করে আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। কারণ আমার পরিবার পাইছেন? আমার দাদা ফুলপুরা শরীফে একজন মুরিদ, আমার দাদা, আমার বাবাও তাই। আমার যখন বয়স মাত্র 1 মাস, আমি তো জানি না, আমার মা বলেছে যে আমার জন্মের 1 মাসের মধ্যে আমার বাড়ি থেকে সিলেট যাইতে তখন নৌকায় যাইতে 1 দিন সময় লাগবে। আমাকে নিয়ে সিলেট বাবা শাহজালাল আপনি রহমতুল্লাহ আলাইহি মাদারী আমরা সেই ধারায় সুফিবাদী ধারায় আমরা বড় হয়ে আমার টোটাল পরিবারে আমাদের সেই ধারা ছেলেরা আছে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে পেলে সবাই, আমার স্ত্রী আছে, আমরা সবাইকে আল্লাহ রসুলের পরে নামাজ পূজার পরে কিন্তু আমরা একটা জিনিস খুব বিশ্বাস করি, আমরা কিন্তু বলে ফেলি ইয়া খাজাও। আমি কিন্তু যত ইলেকশন করছি প্রথমে খাজা বাবার বাজারে গেছি, পরে হযরত শাহজালাল আমিরের রহমতুল্লাহ আলাইহি এবং সমস্ত বাজারকে আমি শুনলাম কি আছে সেখানে, কে ঘুমিয়ে আছে। তার চেয়ে বড় কথা ধর্ম তো হইল যাহা ধারণ করে বিশ্বাসের ব্যাপারে। আপনি ধর্মের ব্যাপারে একরকম বিশ্বাস করতে পারেন, আরেকজন আরেক ভাবধারা। ইসলাম ধর্ম বহু ধারা। কুরআন হলো আমাদের প্রথম এবং প্রধান গ্রন্থ, ঠিক আছে, তার ব্যাখ্যাও তো বিভিন্ন ধরনের, মানুষ তো সব ব্যাখ্যা দিতে পারবে না। কারণ আল্লাহ বলছেন কোরআন আমার এমন
তার মর্মার্থ এত গভীর এবং ভারী। আমি যদি তুর পাহাড়ের উপর কোরআন নাযিল করতাম, তুর পাহাড় তাহলে পানি হয়ে যেত। সেই কোরআনের ব্যাখ্যা আপনি কতটুকু দিতে পারবেন? এত গভীর ব্যাখ্যা। কারণ কোরআন সম্পর্কে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ যারা বিশ্লেষক, তারা বলেছে মুহাম্মদ ইজ দ্য গ্রেট among the all greatest personality in the world. And Quran is the best religious book বলেন, তারা যেভাবে বলছে আমি সেই কথাটাই বলছি। কোরআন। কারণ কি? কোরআন হলো সমস্ত ধর্মগ্রন্থের নির্যাস। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হেরা পর্বতের গুহায় জিবরাইলের মাধ্যমে যে কোরআন নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আকরামুল লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম। সমস্ত ধর্মের সমস্ত নির্যাস নিয়ে কিন্তু কোরআন। আমাদের ধর্ম কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ধরে এর পরবর্তী সময় হযরত আদম আলাইহিস সালাম, আমি সেই গেলাম। এখন শেষ পর্যন্ত আমরা হযরত মুসাকে কিন্তু অস্বীকার করি, কিন্তু মুসা কিন্তু এখন ইহুদিদের আমরা হযরত ঈসাকে কিন্তু অস্বীকার করতে দূরের কথা, আমরা মনে করি হযরত ঈসা আসবে। কি কথাটা ঠিক কইছে না? আমি তো উম্মি মানুষ, আমি তো সব জানি না। আমরা তাদেরকে শ্রদ্ধা, তাহলে সব ধর্মের নবীদেরকে আমরা শ্রদ্ধা করি। এই শ্রদ্ধার ব্যাপারটা এক জায়গাতে আছে, বিলাদল, এটাকে বলা হয় বাগান। সমস্ত ফুলের বাগান, ফুল না হলে একটা, সমস্ত ফুল না হলে একটা বাগান। আপনি খালি গোলাপ লাগায় রাখেন, বাগান। আপনি গোলাপ ফুল লাগাবেন, গেন্দা ফুল লাগাবেন, কামিনী ফুল লাগাবেন, আর অজস্র ফুল লাগাবেন, সুন্দর করে তাই এটা বাগান করে নেন। সেই বাগানটা লাগাইছে মূলত সুফিবাদ। এই পৃথিবীতে ধর্মের বাগানটাই লাগাইছে সুফিবাদ। এই বাগানটা বাংলাদেশে নিয়ে আসতে প্রথমে, এর আগে বিচ্ছিন্ন ভাবে আসছে। যখন হযরত খাজা বাবা মাইনুদ্দিন চিশতি পীর সাহেব উসমান হারুন বললেন, হে মাইনুদ্দিন, তোমার হাতে আমি এই জিনিসটা দিলাম, মাটি, তুমি এখানে না, তোমার জায়গা না, তুমি যেতে থাকো পূর্ব দিকে, যেখানে এই মাটির সঙ্গে তোমার হাতের মাটি মিলবে, ওই জায়গার মাটির সঙ্গে, ওখানে তুমি ইসলাম প্রচারে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ভুল বলতে পারি আপনাকে। উনি আসলেন, তখন হিন্দু ধর্মে 100% প্রভাব ছিল ইন্ডিয়াতে। পৃথ্বীরাজ ছিলেন তখন ইন্ডিয়ার শাসক। যা হোক, আমি সেই দিকে যাচ্ছি না। এই শুরু হলো ভারতবর্ষের অফিসিয়াল ইসলাম পরিচালনা, অফিসিয়াল ইসলাম প্রচার। আমি সেই কথাগুলো বলি। তো আমি সেই কারণে আজকে আপনারা যখন আমাকে দাওয়াত করলেন, আমি যখন দেখলাম যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আদর্শ সুফিবাদী ভাবধারা, এবং আরেকটা কথা, মুক্তিযুদ্ধের জন্য আপনারা মুক্তিযুদ্ধ কথাটা লিখছেন, মুক্তিযুদ্ধটাকে আপনারা মানে, এবং সেই কারণে আমার মনে হলো একটি ইসলামী দল বাংলাদেশে এত উদারতা দেখা, আমি সেই গিয়ে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আসি। সেই কারণে আমি আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, আমি সবগুলো দ্রুত এবং মনোযোগ দিয়ে পড়ে দেখি। আপনাদের চিন্তায়, ধ্যান ধারণায়, আপনাদের নামের সাথে যে বাংলাদেশ ইসলামিক এর সঙ্গে আমার, আপনাদের মতো করে আমার কোনো, কিন্তু আমি আরেকটা রাজনৈতিক দল, তাহলে তো আমরা এক দলের। আমার দলেরও কিছু
এবং সাংঘাতিকভাবে বাংলাদেশে এখন আসছে 31 দফা। আপনারা শুনছেন যে বিএনপি এবং বিরোধী দলের 31 দফা আমার কাছে। আপনারা এই দেশে ইসলামী শাসন কায়েম নিয়ে যেতে চান, এটা যেমন সত্য, আমি আবার এই দেশে অন্য ধরনের একটা চাই। আমি চাই এই দেশে গণতন্ত্র আসুক, জিয়াউর রহমানের আদর্শ আসুক। আমার কথাগুলো টাইটেলটা কি ক্যাপশনে লিখবো না? এই দেশে মডার্ন ডেমোক্রেসি এবং যে ডেমোক্রেসিটা এখন পর্যন্ত আমরা ধারণ করতেছি সেটা কিন্তু ইউরোপ থেকে এসেছে। এর চেয়ে হয়তো সুন্দর ভাবধারা পৃথিবীতে এসেছিল, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ভালো মন্দ মিলে এই আমরা যে গণতন্ত্রটাকে ধারণ করি, খারাপ জিনিসগুলো বাদ দিয়ে ভালো জিনিসগুলো, এই জিনিসগুলোকে আমি পছন্দ করি। বাউদ্ধের সংবিধান সম্পর্কে অনেকের কথা আছে। আমি যখন মুক্তিযুদ্ধ থেকে আসি, আমার বয়স তখন 24 বছর। আমি 23 বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছি, 9 মাস যুদ্ধ করছি। তাহলে আমার বয়স যুদ্ধের সময় আর 9 মাস বাঁধব, আর 3 মাস পরে সংবিধান শুরু হলো 10 হয়ে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আজকের ছাত্র না, আজকের ছাত্র না যে আমি ছাত্র করব, আবার ব্যবসা বাণিজ্য করব, আবার পারলে একটু মন্ত্রিত্ব করব, এই ছাত্র না আমি কিন্তু বিএ পরীক্ষাতে সেকেন্ড স্ট্যান্ড করে আসছি। পলিটিক্যাল আমার কোনো টেস্ট পরীক্ষা দিতে হয় নাই। 1969 সনে এসে আমি এমএ ভর্তি হয়েছি। 1969 সনে এমএ ফাইনাল পড়ি 71 সনে। সেই সময় আমি কিন্তু বুঝতাম, জানতাম, এই যে আপনারা লেখছেন বর্তমান সংবিধানে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 7টি তফসিল, চমৎকার ভাবে লেখছেন। এর প্রত্যেকটা অক্ষরের সঙ্গে কিন্তু আমি নিজে ডাইরেক্টলি যুক্ত। বলবেন আপনি এমপি ছিলেন না? আমি এমপি ছিলাম, কিন্তু 10 এপ্রিলে যখন শুরু হইল তখন আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। আমাকে বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সময় পঞ্চ পাণ্ডবের একজন। আপনারা আবার এটা হিন্দু কিন্তু মনে করেন, সলিড শব্দ, পঞ্চ পাণ্ডব। 5 জন ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আমি একজন, যারা 10,000 ছেলে নিয়ে 7ই মার্চের মিটিং এ এসে বৈশা বক্তৃতা শুনে। সেই ফজলুর রহমান, আমি পলিটিক্যাল সায়েন্সে ফাইনালে পড়ি, যুদ্ধ করে শেষ করে আসছি, কমান্ডার ছিলাম 1200 মুক্তিযোদ্ধা। প্রত্যেকটা কথা বিশ্লেষণ করছি। কেন? আমি যে রুমে থাকতাম সেই রুমে শাহজাহান সিরাজ নামে একজন লোক থাকতেন, তখন তিনি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। আপনার নামটা নিশ্চয়ই শুনছেন, জাতীয় চার ছাত্র নেতা। 3 দিন পরে পরে আরেকজন ব্যক্তি আসতেন, খুব খারাপ মানুষ, এরা এইসব করে টেস্টারে শেষ করে, তার নাম হলো সিরাজুল আলম। এই রুমটাতে 116 নম্বর চলেন যাই, এখন আমি দেখাবো। উনি আসতেন, আইসে বলতেন, এই সাদা, এই শিবনারায়ণ, এটা পড়ছস নাকি? আজকে দেখছো পার্লামেন্টে কি আসছে? আলোচনা চলছে। সিরাজুল আলম খান তখন আওয়ামী লীগ করে, উনারা তো বাইরে হলেন 31 অক্টোবর। আমার কথা নাকি আপনারা বুঝতে পারছেন? 31 অক্টোবর তো যা শুরু, তাইলে 10 এপ্রিল থেকে 31 অক্টোবর পর্যন্ত উনি আওয়ামী লীগে ছিলেন। উনি প্রতিদিন রাত্রে মুজিব ভাই ভাই খেলেন, তার আমার কথাটা খুব বোঝার চেষ্টা। সবচেয়ে আদরের ভাই সিরাজুল আলম হলো শেখ মুজিবুর রহমানের সবচেয়ে আদরের ভাই। মৃত্যুর আগে শেখ মুজিবুর রহমান সাহেব জিজ্ঞেস, কিরে তুফাইল, সিরাজ করি, তখন কিন্তু দল হয়ে গেছে। কয় লিডার আমি জানি না। জানবে না সিরাজ কই? তুই জানোস কই আছে? কই না। কই গিয়া দেখ, সিরাজ মারা যাবে, ও কামরাঙ্গীর স্তরে আছে, জ্বরে ভুগতাছে। এই ছিল সম্পর্কটা। আমি এর আগে বেশি আর যাব না। আমি ফজলুর রহমান সেই রুমের ছাত্র, সিরাজুল আলম খান সাধারণ সিরাজের শিষ্য, ছোট ভাই, আমাকে প্রত্যেকটা জিনিস পড়তে দিছে, দেখতো এর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন আছে। কাজে আজকে যে জিনিসটা নিয়ে আপনারা ইতিহাস বলতেছেন, এই জিনিসটা আমার কাছে মারাত্মকভাবে বাস্তব।
আমি জানি আমার অনেক কষ্ট, আপনার লাগবে। আপনি যদি একটা সন্তান জন্ম দেন, সেই সন্তানটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ সন্তানটার প্রতি কিন্তু মার সবচেয়ে বেশি মায়া থাকে। রাত্রে আমার ছেলেটা আসে না, একটা বাজে, সবচেয়ে যে দুষ্ট সন্তান ও আসে না, ওর জন্য মা কিন্তু বারান্দায় দাঁড়ায়। কিন্তু খারাপ হলে জেলখানায় যাবে, খারাপ হলে বিচার হবে, মার কিছু করার নাই, কিন্তু তার মন তো মানে না। যত কথাই বলেন, একটা ছেলের যদি ফাঁসি হয়ে যায়, সমস্ত মানুষ বলবে সে খুনি, কিন্তু তার মা কিন্তু কাঁদবে। এই জায়গাতে দ্বারা আমি বলতেছি, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে আমি কিন্তু ট্রেনিং দিছি, বাংকার থেকে যুদ্ধ করছি। মুক্তিযুদ্ধটা কিন্তু আমার গায়ে লাগে। ৭২-এর সংবিধানটা আমি দেখছি। আমার কথাটা হলো, আমি যে ফজলুর রহমান ৫৪ বছর আগে আমি ফাইনাল ইয়ারে পড়তাম, পলিটিক্যাল সায়েন্স ছাত্র, এখন বাংলাদেশের আমি সিনিয়র অ্যাডভোকেট। সিনিয়র অ্যাডভোকেট কিন্তু একটা ডিগ্রি, এই যে অ্যাডভোকেট আমার পাশে আছে, ওই যে একটা ডিগ্রি। ডিগ্রি কি জানেন? হাইয়েস্ট ফর্ম অফ লয়ার। কি কথাটা ঠিক? হাইয়েস্ট ফর্ম অফ লয়ার। সুপ্রিম কোর্টের লয়ার ও সিনিয়র লয়ার, এর উপর একটা ডিগ্রি আছে, এটাকে বলে সিনিয়র অ্যাডভোকেট। এটা কিন্তু চিফ জাস্টিস মিলে সুপ্রিম কোর্টের একটা পরীক্ষার মাধ্যমে একটা লোকের সিনিয়রিটির মাধ্যমে। কাজে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, সিনিয়র অ্যাডভোকেট, একদম সংবিধান বুঝি না। আমি এমপি ছিলাম, আমি ১ থেকে ১৫৩ দ্বারায় যতবার পড়ছি, আর একটা ধর্মগ্রন্থ পড়ছি, তার নাম হলো কোরআন শরীফ। আমার কথাগুলো বুঝার চেষ্টা করি, বহুবার পড়ছি। একবার মালিফ লাম মিম যালিকাল কিতাবু তাকাব্বুরে যা আছে সব পড়ছি, আরো পড়ছি, আরো পড়ছি, আরো পড়ছি, বাংলায় পড়ছি, তর্জমা পড়ছি, আর সংবিধান পড়ছি। কিন্তু আমি এর মধ্যে ভালো খারাপ কি আছে? আছে। মানুষ তো আল্লাহ না, আল্লাহ সব ভালো করতে পারে, মানুষ কি সব ভালো করতে পারে? মানুষ তো সব আপনাকে দিলেও সব ভালো করতে পারবে না, আমাকে দিলেও। নিশ্চয়ই ৭২ সনের সংবিধানগুলো ত্রুটি বিচ্যুতি, কিন্তু যখন কেউ বলে এটাকে কবরে দেওয়া, আমি মুক্তিযুদ্ধ, আপনারা কিছু মাইন্ড করেন না। কবরে কেন বলতেছে কবরে দেওয়া? কাকে আনলো ঠিক করার জন্য? বাংলাদেশে ১৮ কোটি মানুষ কিন্তু আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, যারা শয়নে, স্বপনে, আহারে, বিহারে, নিদ্রায় অথবা জাগরণে, রাজপথে অথবা রাজপ্রাসাদে, জেলখানায় অথবা বালাখানায় রাজনীতি করে আসতেছে। জেল খাটতেছি, না হয় বাইরে আছে, নির্বাচনে যাইতেছি, না হয় রাজপথে আছে। ১৮ কোটি মানুষের মধ্যে কেমন কোন লোক কি নাই যাকে সংবিধান সংস্কার প্রধান মানে? আমার প্রথম প্রশ্নটা হল, ৪০ বছর আগে একজন লোক, ৮৪ আমাদেরই ছোট ভাই ছিল, মাহমুদুর রহমান মান্না সাহেবের ডক্টর আলিয়া, জ্ঞানী গুণী মানুষ, ভালো আমার ভাই। আমি তাকে জ্ঞানী মানুষ না, জ্ঞানী মানুষ আফ্রিকার ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু এই দেশের নাগরিক, কিন্তু আমেরিকার নাগরিক। ১৮ কোটি মানুষের মধ্যে আমাদের দেশে বাইরে ভালো সংস্কার কমিশনটা যদি, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনটা দেশের একজন মানুষ আছে, এবং তার সঙ্গে ৫টা মানুষ রাজপথে আন্দোলনের সংগ্রামে জেলখানা, ফাঁসির মঞ্চে গেছে, এইরকম মানুষ তার সঙ্গে লাগায় দেখা করছে। বিশ্ববিদ্যালয়ের পাশে জেলার থাকবে, বিশাল এরাবিক মাদ্রাসার যিনি হবেন, সবচেয়ে বড় যিনি আলেম হবেন, তিনি থাকবেন। আমার কথাগুলো খুব বুঝার, তিনি থাকবেন। এবং যেহেতু আমরা বিশ্বাস করি যে সুফিবাদী ভাবধারায়, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই দেশে তো আরো 10% মানুষ আছে, তাদেরও একজন প্রতিনিধি। সেইভাবে যদি মনে হয়
সংবিধানটা সংস্কার করা দরকার করবে কি করবে তারা কতটুকু করতে পারে আপনি একটা বক মারবেন এই যে আমাদের দেশে রাবারের গুলি আছে রাবারের আছিল না গোলাই বলে কত দূর উঁচাই উঠে গুলি দিয়া বক মারা পর্যন্ত এটা তো আসমান ছিদ্র করে কাজে সংস্কার কমিশন তো বক মারা পর্যন্ত তারা একটা প্রস্তাব করবে এটা পাস হবে কিভাবে আমি আপনাদের সাথে সবটাই একদম পাস করার দুইটা পথ এখন আমার আপনারা তিনটা পথ বলছেন এটা আমার কাছে মনে হয় খুব সুবিধাবাদী একটা পথ হলো ডিক্লারেশন দাও ইউনুসাব এখন ডিক্লারেশন দিক যার যার এই সংবিধান সংস্কার করতে চাই যার যার দফা নিয়ে সব পাবলিকের কাছে গণপরিষদ ইলেকশন মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনারা যাবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন আপনাদের নিয়ে যাবেন বিএনপি যাবে জামাত যাবে সব যাবে যার যার অবস্থান করতে গণপরিষদ 300 মেম্বার দেবে সেই 300 মেম্বারের মধ্যে যারা মেজরিটি হবে they will be lead the মানে রিফরমেশন অফ দ্য কনস্টিটিউশন আমার কথাটা কি বুঝছেন তারাই যারা পাবলিক যাদেরকে বলবে তারা কনস্টিটিউশনের রিফরমেশনের প্রধান ভূমিকা পালন সব ভূমিকা অন্য যারা একটা ভোটও পায় তাকেও জিজ্ঞাসা করে ভাই আসেন তাহলে নির্ধারিত হলো যে জনগণ একটা দলকে মেজরিটি করছে তাদের মেজরিটির কথা শুনছে এটা হলো গণপরিষদ ইলেকশন এক আর একটা পথ হলো পার্লামেন্ট ইলেকশন দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তারা সব এমপি এবং এমএলএ ছিল আপনারা যারা মুরব্বী তারা জানেন দুইটারই কিন্তু তারা ভাঙিয়ে দিয়ে এটাকে এমসিএ করে এমসিএ হলো মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওইটা কিন্তু 10 এপ্রিল থেকে 4 নভেম্বর পর্যন্ত সংবিধান পাস করলো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 8 মাস পুরো পার্লামেন্ট ভাঙিয়ে এই কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি ভাঙিয়ে দিল 1973 সনের 7 মার্চ পার্লামেন্ট ইলেকশন ওই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন সেটা প্রথম যদি আপনারা মনে করেন যে ইলেকশন করে দেবেন জনগণের দেন আবার যদি মনে করেন না পার্লামেন্ট ইলেকশন ডাইরেক্ট হবে কিন্তু এক বছরের জন্য এই পার্লামেন্ট ইলেকশনটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একবারে ইলেকশন হবে একই কথা যারা আসবে সেই পার্লামেন্টের লোকজন 2/3 মেজরিটিতে পয়সা সংবিধান আগে বললে আমি লয়ে সংবিধানের আমি দেখুন গল্পটা করতেছি না আমার কাছে হাজার হাজার টাকার সংবিধানের বই আছে কত ঘন্টা আলাপ হয়েছিল কে কখন আলাপ করছিল কি আলাপ করছিল সব আছে আপনি তখন পার্লামেন্ট ইলেকশন করে আপনি সংবিধান চেঞ্জ আর একটা এখন নতুন শব্দ শুনতেছি গণভোট আপনারা সবাই এটা হলো চালাকি আমি বলে গেলাম আপনারা আমার বইকে মনে মনে বকা দিয়ে গণভোট হলো চালাকি ভোট খানা ভোটটা যে পর ইয়েস নো ভোটটা কি সঠিক ভোট হয় আপনারা বলতে দিকে হয়েছে শুনছেন জীবনে আমাদের দেশে হয়েছে বললে আমি যে দল করি সেই দলের আবার এসএসআরের উপর গণভোটটা যে হবে যে আমি এই কাজ করছি আমাকে গণভোট দেও আসলে তো গণভোটে 2% লোক জানে পরে দেখানো হবে 96% 97 পয়েন্ট ভোট করছে এর মধ্যে 95 পয়েন্ট ভোট গণভোটের পক্ষে এই চালাকিটা করতে যান এই চালাকিটা করে যদি আপনাদের সাথে বলছি না যারা এইটার মধ্যে আছে যদি আমাকে ডাকে তার বাড়িতে এক কাপ চা খাওয়াবে যারা এটা লেখছে গণভোট লেখছে তার সাথে আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারেন না আমি ও যুক্তি আমি সবটাই যুক্তির মধ্যে থাকতে চাই জামাত ইসলাম এখন মনে করি জামাত ইসলাম বাংলাদেশের সমস্ত দলে এক হইলেও তারা সবচেয়ে বেশি না এটা আমি স্বীকার করি বিএনপিও সবার চেয়ে বেশি কেউ সবার চেয়ে বেশি নেই ইসলামী আন্দোলনও ছোট এইটা প্রমাণিত হবে জামাত ইসলাম যে কথাগুলো বলতেছে যে আইন এবং যে সংস্কারের কথা বলতেছে তারা যদি ভোটের মাধ্যমে পাবলিক যদি তাদেরকে রিপ্রেজেন্টেশন দিয়ে মেজরিটি করে তাইলে তারা তাদেরকে আমি সেলুট দেবো আসসালাম নেই কথাটা কি ঠিক আছে না নাকি 10,000 ছেলের মিছিল করিয়া করলেই হয়ে যাবে বড় বড় হ্যাঁ
আমি তো চ্যালেঞ্জ করলাম, এই যারা বক্তৃতা করে মৌলানা সাহেবরা, যারা বলে মাজার ভাঙে ফেলো, আমি সেদিন কুমিল্লা থেকে আসতেছিলাম এই গত শনিবারে, যারা বলে মাজার সিলেটে মাজার শাহজালালের মাজার ভাঙে ফেললে পরে পুরস্কার তুমি বক্তৃতা করতেছে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম, যারা শাহজালালের শাহপরানের মাজার ভাঙতেছে আল্লাহ তাদের কি করবে জানি না, কিন্তু বাপের বেড়া হলে সিলেটের সুরমা গাঙ্গের ফারে গিয়ে কৌ কথা নাকি আপনারা এটা বিশ্বাস করেন না? শাহজালালের মাজার ফিরানোর জন্য আপনি আমি লাগবো না, আল্লাহ আছে উপর আর সিলেটের মানুষ যথেষ্ট। শাহজালালের মাজার যারা ভাঙে ফেলতে চায় আহলে সুন্নাতুল জামাত যে আছে এই দেশে, আহলে সুন্নাতুল জামাত যারা আছে, এই সমস্ত মৌলানা মৌলভী সাহেব যে দল করে তাদের চেয়ে ভোটার সংখ্যা আহলে সুন্নাতুল জামাতের অনেক বেশি। কাজেই কে বড় দল কে ছোট দল সেটা তো ইলেকশনে গেলে বুঝে যাবে কার পক্ষে সমর্থন আছে। আমি সংস্কারের ব্যাপারটা এইভাবেই দেখতেছি, আপনারা আমাকে যাই মনে করেন, সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করে আমার কোনো আপত্তি নেই। যদি কেউ বলে এই দেশের মানুষ যদি বলে ইয়েস আমরা এতদিন চলছি শেখ মুজিব যে সংবিধান করে এটা চাই না, আমরা শরিয়া সংবিধান চাই, কথাটা খুব বোঝার চেষ্টা করি না। আর মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া সংবিধান, আমি কিন্তু একদম মানুষের পক্ষে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে শরিয়া আইন করেন আমি মেনে চলি, কিন্তু সবটার পিছনে দেশটা তো হলো জনগণ। আপনি 18 কোটি মানুষের দেশ, আমার না তো আপনার না তো, দেশের সবাই মিলে একটা দেশ। 18 কোটি মানুষকে আগে জিজ্ঞাসা করেন যে তুমি তো এই দেশের মালিক, এই বাড়ির মালিক, তুমি পাহারাদার কাকে রাখতে চাও? সে পাহারাদার রাখো। আমি মনে করি আরেকটা মনে করি কেউ আমরা কারো শত্রু, আমরা সবাই দেশের ভালো চাই। আমি ফজলুর রহমান, আমারটা আমি নাই বা বললাম, কিন্তু আমি মনে করি একজন যে ইসলামের পক্ষে বক্তৃতা করতেছে মামুনুল হক সাহেব, উনিও দেশের ভালো চাই, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। একজন যে বক্তৃতা করতেছে জামাতের আমির, উনিও উনার মতো করে দেশের ভালো চাই। আর একজন যে কমিউনিস্ট পার্টির বক্তৃতা করতেছে প্রিন্স, ও দেশের ভালো চাই ওর মতো। আমি কাউকে দেশের শত্রু মনে করি, কিন্তু একটা জিনিসে আমাদের সবার একমত হইতে হবে যে দেশ চালাইতে হবে জনগণের সমর্থন লাগবে। এই ব্যাপারটা আপনারা মানেন কিনা আমি জানি, জনগণের সবাই আস্তে আস্তে কাজ করবে। এই যে আমাদের সন্তানেরা পার্টি করতেছে, যে আমাদের এক সন্তান বক্তৃতা করে গেল, বক্তৃতার ভাষাটা একটু বেশি, এই বয়সে আমরা এটা খুবই করি, তো এই যে করে গেল আমাদের সন্তান, তারা 5ই আগস্ট করছে, আমি ছিলাম 5ই, আমি যে কোনো সময় লড়তে পারি, যে কোনো সময় আমি গুম হইতে পারি। আমি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কঠিন কথা বলছি, হে আল্লাহ শেখ হাসিনা সরকারের পতনের আগে তুমি আমাকে মৃত্যু দিও না। আপনারা কোনো কথা বলে শুনে এহেন কোনো কথা নাই। এই ওয়াদুল কাদের রাজাকারের বাচ্চা বলছি না আমি, এই রাজাকার, এই শেখ হাসিনা নিজে ডুববে, মহান বাপ রেনে ডুববে, দেশটাকে ডুবাইবে, কথাটা ঠিক না বেটি? এই ওয়াদুল কাদের কই থাকবো, এদের খুশ কোথাও মানুষ খুঁজে পাইবো না, কোথায় থাকবো, কথাটা ঠিক হয়েছে না বেটি? তো আমরা জয় লাভ করলাম, জয় তো সবাই মিলা করলাম, আমার জয়ের ভাগটা দেন না কেন? আপনারা বাবারা খালি ছাত্ররা খালি জয় করে ফেলছেন, আমি তোমরা আমাদের সন্তান, তোমরা জয় করলে তো আমি সবচেয়ে খুশি। ছেলে ফার্স্ট ডিভিশন পাইলে বাপের চেয়ে তো খুশি কেউ হয় না, আমি তো সবচেয়ে খুশি। আমার ছেলেরা সব জিতে ফেলছে, ফুটবল খেলে বা ক্রিকেট খেলে বিশ্বকাপ নিয়ে আইসে পড়ছে, আমি তো খুশি। কিন্তু এইটা কেন বললো শুধু আমরাই জিতছি, আমরা দোয়া করছি না, করছি কিনা বলেন তো দেখি, করছি কিনা? আমি বলছি 24 ঘন্টার মধ্যে হাসিনা চলে যাবে, 4 তারিখে বলছি। আপনারা আমার টকশোটা দয়া করে শুনছেন, যদি কেউ চ্যালেঞ্জ করেন শুনিয়ে। বলছি কেমনে বললেন? আমি বলছি হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে, মুরব্বীরা মারা যাওয়ার আগে উত্তর দিকে মাথা ফেরে উত্তর সিরানা, 24 ঘন্টার মধ্যে মারা যাবে, হাসিনা সরকার চলে যাবে, চ্যালেঞ্জ করছি। আল্লাহ উপর আমার অভিজ্ঞতা বলে 24 ঘন্টার মধ্যে
23 ঘন্টা 15 মিনিট আমরা খেলছি হাসিনা আর 45 মিনিট আল্লাহ কইছে আচ্ছা হারলে দিন দেয় আমি একটু টিপ পাচ্ছি আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই সময় 45 কথা ঠিক কিনা আল্লাহ ওরে 45 মিনিট সময় দিতে হয় তুমি মরো না হলে উড়ো হাসিনা মরে গেল আমি হইলে মরে যেতাম গেল এই পিছনে আমরা দোয়া তো করছি এখন বাবারা যদি সবাই বলো খালি তোমরাই করছো সব আমরা কেউ না যদি বলো যে আমরা কি একটা নির্বাচন করার জন্য আমরা এত বড় আন্দোলন করছি না বাবারা নির্বাচন করা শুধু একটা নির্বাচন করার জন্য কিছু সংস্কার লাগবে ঠিকই কিন্তু অন্যরা যদি তোমার ভাইয়েরা যদি তোমাকে প্রশ্ন করে ওই যে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ এবং ইভেন ওই যে এই যে সবচেয়ে বড় মেয়েদের যে স্কুলটা কি নাম বিকারুন্নয়ন স্কুলের মেয়েরা 6 এ পড়ে কানতে কানতে বলছে হাসিনা আপনি এই দেশ সর্বনাশ একটা 6 এর মেয়ে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে কানতে কানতে বলছে বাবাকে বলে আসছি বাবা আমি যদি মরি আমার লাশটা তুমি নিও না হাসিনার পতন না হওয়া পর্যন্ত ওই মেয়েটা যদি জিজ্ঞাসা করে ওই প্রায় নর্থ সাউথের ছেলেরা যদি জিজ্ঞাসা করে মাদ্রাসার ছেলেরা যদি জিজ্ঞাসা করে যদি ইস্ট ওয়েস্টের ছেলেরা জিজ্ঞাসা করে যে একটা ইলেকশনের জন্য ভোট হয় নাই এটা ঠিক আছে কিন্তু আপনাদের 3 জন খালি মন্ত্রী হওয়ার জন্য কি আন্দোলনটা হয়েছিল এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে আপনি যখন আমাকে প্রশ্ন এইভাবে করবেন আমি কিন্তু ওইভাবে করব একটা ইলেকশনের জন্য কিন্তু দেশে 30 লাখ লোক মারা গেছে মুরব্বীরা জানেন 70 সনের 7ই ডিসেম্বর ভোট হইল শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আওয়ামী লীগ সারা পাকিস্তানে মেজরিটি পায় খালি বাংলাদেশের ভোট দিয়ে কারণ বাংলাদেশের সিট ছিল 162 আর পাকিস্তানের সিট ছিল বাকি 138 কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন শেখ মুজিবুর রহমান একটা 160টা সিট পায় কাজে সমস্ত পাকিস্তানের মেজরিটি হলো এহিয়া খান পাঞ্জাবিদের মাথা গরম হলো তারা ক্ষমতা দিল না যে কোনো ভাবেই হোক অনেক তর্ক কুতর্ক হবে শেখ মুজিবুর রহমান নেতা না জিয়াউর রহমান নেতা না উসমানী নেতা এগুলা হবে এগুলো আমি বলছি না কিন্তু যুদ্ধ তো একটা হয়েছে নাকি হয়েছে না আপনারা বলেন তো দেখুন যদি ইহিয়া খান ক্ষমতা শেখ মুজিবকে দিয়ে দিত তখন কি যুদ্ধটা হইতো না তাইলে ভোটের রায় মানে না বলি কিন্তু যুদ্ধ ভোটটা বড় মারাত্মক জিনিস 36 বছর যে ছেলেটির বয়স যে যুবকের বয়স হাসিনার সময়ে 3টা ইলেকশনে ভোট দিতে পারে না আজ পর্যন্ত কোনো ভোটই দিতে পারে না কিন্তু ভোটটা চায় কিন্তু 36 বছরের যুবক খালি আপনার মন্ত্রিত্ব চায় না ভোটটা করার জন্য প্রথমে সংস্কার করা দরকার এখন ভোটটার কথা শুনলেই যদি মন খারাপ হয়ে যায় আমি কি করতে পারি ইউনূস সাহেবকে তো আমি ভোটের নেতা হিসেবে দেখতে চাই না উনি তো অনেক মহান 10 জন প্রধানমন্ত্রী যুক্ত করলো তার মতো লম্বা উনি কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট দেরি করবে বা কুটিলতা জয়কে করে না উনি করবেন বলে আমি মনেও করি না কিন্তু ছেলেরা যদি মন্ত্রী হইতে চাও বাবারা তাইলে কিন্তু ইলেকশন করে রওনা না কথা ঠিক না ঠিক বলেন আপনারা সারা জীবন কিন্তু বিনা ভোটে তোমরা থাকতে পারবে না তুমি দল করো করো আমি আগেই তোমাদেরকে আমি অভিনন্দন জানাই রাখলাম করো কিন্তু যদি মন্ত্রী যারা আছে উপদেষ্টা তারাও যদি দলে থাকতে চাও তাহলে পদ ছেড়ে রাখো নাকি আপনারা চান তারা সরকার থেকে দল করুন আমরা কি আবার সেই ফের ফয়লাসে শুরু করি এটা তো হইতে পারে না ওই যে সাপ লুডো খেলার মতো হ্যাঁ তোমরা আবার সরকারি দল করবা আবার কিংস পার্টি করবা না তোমরা বাপের বেটা হইয়া খেতে লাইলে যাও গরিবের কুড়ে করে যাও ময়দানে যাও মাদ্রাসায় যাও স্কুলে যাও পাবলিকের দরবারে যাও গরিব মানুষের খোঁজ নাও মানুষের পেটের ভাত পরনের কাপড়ের কথা বলো মানুষের চাকরি বাকরির কথা বলো শিক্ষা শেষে চাকরির আশ্বাস দাও মানুষকে বোঝাও আমরা তরুণরা এইভাবে দেশ গড়তে চাই নিশ্চয়ই মানুষ তোমাদেরকে ভোট দেবে আমরা ছেলে দিব আমাদের ছেলেরা দেশ চালাবে আর যদি মনে করো যে না 10,000 ছেলে মিছিল করে গিয়ে হাইকোর্টে গিয়ে বিচারপতি বদলায় ফেলে সারা জীবন ক্ষমতা থাকবে এটা কিন্তু পারবে আরো 10,000 ছেলে কিন্তু সৃষ্টি হয়ে যাবে আমার কথাটা কি বুঝছেন আপনারা আজকে তুমি 10,000 জোর কিন্তু সব দিন থাকে জোর
কিন্তু পৃথিবীর সবচেয়ে জোর করছে কে জানেন? ওই যে মঙ্গল সেনাপতি ছিল চেঙ্গিস খান, পৃথিবীর সবচেয়ে বেশি জোর করছে। একা তার যুদ্ধে 12 লাখ লোক মারছে তার বিরুদ্ধে, 12 লাখ। এরপরে কিন্তু চেঙ্গিস খানের কবর কিন্তু এখন পৃথিবীতে পাওয়া যায় ওই কাজে জোটটা বড় কথা না। চলো সবাই মিল্লা বাবারা বা আমরা সবাই মিল্লা এই কথাটা বলি, দেশ সবার, আমাদের দেশের মানুষ যা বলবে আমরা তা করব। আমি চাই আপনি যদি ইসলাম চান, ইসলাম মাথার উপরে থাকবে, কিন্তু ইসলামকে না ডুবার মধ্যে ফেলায় না। ইসলাম মহাসাগরের চেয়েও বড়, এটিকে ডুবার মধ্যে সব কথায় লাগায় এবং ইসলামের জন্য উদাহরণ সৃষ্টি করতে হবে। সেই উদাহরণটা সৃষ্টি করছিল এই ভারতবর্ষে অনেকেই সৃষ্টি করছে। কাজী মঈনুদ্দিন চিশতি, এমনকি ফুরফুরা শরীফের যে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তাকে ধরে যত ইসলামের ওলিয়া গাউস কুতুব দরবেশরা সেই সৃষ্টি করছে। হাজার হাজার হিন্দু, লাখে লাখে হিন্দু মুসলমান ছিল, নাইলে আমরা মেজরিটি ছিল, কিন্তু সব হিন্দু ছিল। তাহলে এটা মুসলমান বানালো কে? শাহ সুলতান আসছে কোথায়? মদনপুরে, নেত্রকোনা শুয়ে আছে, সেখানে যান গিয়া দেখেন লাখে লাখে মানুষ গেছে, মুসলমান। এই যে ছেলে সেলিম চিশতি পড়ে আছে, শুয়ে আছে হাইকোর্টের মাজারে, শাহজালাল বাবা শুয়ে আছে, খান জাহার আলী সাহেব শুয়ে আছে, চিটাগাঙ্গের আমানত শাহ শুয়ে আছে, বাইজিদ মুস্তাফি শুয়ে, আর কত নাম, অনেক নাম আমি বলতে পারি, শাহ মখদুম শুয়ে আছে। এরাই তো এই দেশের মানুষকে পথ দেখাইছে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আসো শান্তির পথে, আসো ধর্মের পথে, আসো ইসলামের পথে। কারণ আমার ইসলাম বলছে আল্লাহই মহান, আর আমরা যারা আছি সব হইলাম আল্লাহর বান্দা। আমরা এক কাতারে নামাজ পড়ি, আমাদের কোনো ডিফারেন্স নাই। শুধু ব্রাহ্মণরা গিয়ে পূজা করবে তা না, শূদ্ররা দূরে দাঁড়ায় থাকবে তা না, জুতা পাইবে। আমরা সব এক কাতারে নামাজ পড়বো, এক টেবিলে বসবো, এক প্লেটে খাবো। আমরা হইলাম মুসলমান। আসো দেখি সেই সুন্দর কথা শুনে শুনে দেশের হিন্দুরা মুসলমান, নাইলে আমরা মেজরিটি হইলাম কেন? কাজে আমিও রাজনীতিতে এটা আশা করি। আমি কাউকে কোনো দলকে খারাপ মনে করি না, কিন্তু সব দলকে যুক্তি মানি। ওই বিএনপি বেশি আছে, বুধ ইলেকশন দিলে ক্ষমতায় যায়, এই কারণে ইলেকশন একটু পিছায় দেওয়া যায় কিনা, দেরি করে এইগুলো না পছন্দ। আজকে বিএনপি মেজরিটি হবে, কালকে ইসলামী আন্দোলন মেজরিটি হবে, পরশুদিন আরেকজন হবে। হচ্ছে না, সারা পৃথিবী ব্যাপিত হচ্ছে। কাজে আমি আপনারা যে সংস্কার ফ্রন্টে আমাকে ডাকছেন, তার চেয়েও বড় আমার আকাঙ্ক্ষা হইল আপনারা এই দেশের সঠিক ইসলাম যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দিকটাকে আপনারা তুলে ধরবেন। আমি কিন্তু আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে থাকবো, কারণ আমি কিন্তু বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনারা আমাকে ডাকছেন। আপনাদের যে সংস্কার যেগুলো আমার কাছে খুব সুন্দর, সরকার যে প্রস্তাবগুলো দিচ্ছে তার উপরে যে আপনারা যে সাজেশন গুলো দিচ্ছেন ইসলামী আন্দোলন থেকে, আমরা ইসলামী ফ্রন্টে আমার কাছে খুব সুন্দর। হ্যাঁ, এটা তো বলছি আমি আপনাদের সাজেশন, এবং আপনারা এই দেশে ভালোভাবে রাজনীতি করেন, আপনারা সামনে আসেন, মানুষের মনে শান্তি দেন। এই দেশে আপনারা মহান ধর্ম ইসলামকে আল্লাহর ধর্ম হিসাবে, শ্রেষ্ঠ ধর্ম হিসাবে তুলে ধরেন, এবং ন্যায় নীতি সাম্য যেটা মুক্তিযুদ্ধের যে আদর্শ, যেটা আপনারা লেখছেন, আমার বুকটা পড়ে গেছে, যে আপনারা মুক্তিযুদ্ধের আদর্শ প্রকৃতভাবে আপনাদের মুক্তিযুদ্ধকে 24 স্থান দিবেন। ঠিক আছে, সবাই মিলে মিশিয়ে থাকি। আপনারা আমাকে ডাকছেন, আমি তো প্রিপেয়ার। আমাকে যদি আপনারা একটু দয়া করে ডাকেন, তাহলে আমাকে একটু আগে করে এই কথা আছে, কারণ আমরা তো লেখাপড়া বুঝি না, ইসলামের উপরে তো আমাদের কোনো নাই। আপনারা করেন, আমি আপনাদের সবাইকে, আপনারা আমাকে আনছেন, আমার কৃতজ্ঞতার প্রশেষ আমি আপনাদেরকে সালাম জানাইলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের সম্মানিত প্রধান আলোচক। আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে, 72 সংবিধানের উপর বিশেষ গুরুত্বপূর্ণ কথা আসছে। আমি কোনো সংবিধান বিশেষজ্ঞ নই, সংবিধান যারা বিশেষজ্ঞ তাদের কথাবার্তা শুনতে আমরা অভ্যস্ত। এখানে একটি প্রশ্ন অনেক আলোচনায় থেকে যায়, 1970-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তারা পাকিস্তানের সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছিলেন। পাকিস্তানের সংবিধানকে সমুন্নত রাখার জন্য যারা শপথ গ্রহণ করেছিলেন তারা কি একটি স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যথার্থ? এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে থেকে যায়, কারণ যারা পাকিস্তানের সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছিলেন সেই ব্যক্তিরা আবার 72 সালে এসে বাংলাদেশের সংবিধান রচনা করতে। এর আগে কোনো গণভোট হয়নি, কোনো নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছিল 73 সালে। এর আগে যারা ছিলেন তারা একটি জাতির একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করার সমর্থ আইনগত বৈধতা আছে কিনা অনেক সংবিধান বিশেষজ্ঞের মুখে এই কথাটা শুনেছি। আজকে আমি এই কথাটা রেখে গেলাম। ধন্যবাদ। আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই গোলপুর টেবিল বৈঠকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান মহাসচিব ইতিপূর্বে যে আলোচনা করেছেন, আজকের এই গোল টেবিল বৈঠকের প্রধান আলোচক যিনি বিভিন্ন মিডিয়াতে টকশো করে থাকেন, যিনি সুফিবাদী বিশ্বাসী, ঘরানার পরিবারের একজন ধর্মবীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব সহ আজকের আলোচক বৃন্দ, আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত আলোচকগণ যথার্থ আলোচনা করেছেন, তবে এখানে আলোচনার তেমন আর অবকাশ নেই। তবে আমি একটা কথা বলতে চাই, স্বাধীনতোত্তর যত সরকার ক্ষমতায় গিয়েছে সকল সরকারই তাদের স্বার্থ হাসিলের জন্য সংবিধানকে কেটেছিঁড়ে কত বিক্ষত করেছে, যে রক্তকরণের কারণে আজকে দেশ জাতি এই দেশের জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে উজ্জীবিত হয়ে 24 জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, ভাতের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকার বঞ্চিত মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য 24-এর যে গণবিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সরকারের বিদায় হয়েছে। আমরা এই ফিসিবাদ সরকারের বিদায়ের মাধ্যমে পরবর্তীতে অন্য কোন ফিসিবাদ সরকারের আমরা উত্থান দেখতে চাই না। আজকে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার হরণ হবে, আমরা সেটা কখনো চাই না। দেখা গেছে আওয়ামী ফিসিবাদী সরকার যেভাবে সন্ত্রাসী, যেভাবে নৈরাজ্য এবং যেভাবে দুর্নীতি করেছিল, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শুধু পালাবদল হয়েছে। আজকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সকল সেক্টরে আবার পুনরায় দুর্নীতি শুরু হয়ে গেছে, মানুষের অধিকার হরণ হচ্ছে। আমরা চাই সেই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একটি যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আমরা সংবিধানের সেটা সংস্কারের যে আমরা কিছু নীতিমালা প্রস্তাবনা দিয়েছি, সেই প্রস্তাবনাও যদি সরকার করে, আমরা আশা করি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে এবং দেশে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের মাধ্যমে আমরা চাই না মানুষের জানমালের ক্ষতি সাধন হবে। আমরা চাই মানুষের প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে মসজিদে যাবে, খানকা যাবে, তাদের হিন্দু যারা রয়েছে তাদের গির্জায় যাবে, খ্রিস্টানরা তাদের পাগোড়ায় যাবে, এইভাবে প্রতিটা ধর্ম বর্ণের মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই গোলটেবিল আলোচনার সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা মতিন সাহেব। এরপর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রেসিডিয়াম সদস্য জনাব হযরতুল আল্লামা আবু সুফিয়ান আবেদি আল কাদেরী, বাংলা ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সেনার নেতৃবৃন্দ, বাংলা ইসলামী ছাত্র সেনার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভিন্ন আইনজীবীবৃন্দ, পেশাজীবীরা, আমার সমবেত ভাইয়েরা যারা আজকে উপস্থিত হয়ে আমাদের এই গোলটেবিল আলোচনাকে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সংবাদ সংগ্রহ করেছেন, সংবাদকর্মীরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন জননেতা জনাব এনাম মতিন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত আজকের এই গোলটেবিল বৈঠকের প্রধান আলোচক সাবেক মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আলোচনার সময় হয়ে গেছে, আলোচনা অনেক হয়েছে এবং খুব অনেক ভালো ভালো প্রস্তাব এখানে দেওয়া হয়েছে। আমি শুকরিয়া আদায় করি প্রথমে যে আমাদের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে দলের যে প্রতিষ্ঠার যে মূল চালিকা শক্তি, যে সুফিবাদী দর্শনের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপরে যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, এই দর্শনের যে উনি যে একনিষ্ঠ যে অনুসারী এবং সমর্থক, তার মতো ব্যক্তিত্ব আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা পেয়েছি। আমি বিশেষ করে তার শুকরিয়া আদায় করি। আমরা অনেক সময় অসহায় বোধ করতাম যে দেশের মধ্যে যারা সর্বোচ্চ, যারা উচ্চ ডিগ্রিধারী, উচ্চ শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, তাদের মধ্যে আসলে আমাদের দর্শনের বিশ্বাসী কোনো লোক আছে কিনা। আজকে গর্ব করে বলতে পারছি যে উনি নিজে বলছেন যে একদিকে মুক্তিযোদ্ধা, একদিকে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তিত্ব, অপরদিকে আজকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ব্যক্তিত্ব আইনজীবী। তিনি গর্ব করে বলছেন আমি সুফিবাদ বিশ্বাস। এটাই তো আমাদের এটা আজকে আমরা গর্ব করে বলছি, হ্যাঁ আমরা একা নয়। এটা আমরা অত্যন্ত আনন্দিত হলাম আজকে আমার ফজলুর রহমান সাহেবের মতো ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে পেয়ে। যাক, আমরা আমার কথা নাই, আমি সবকে একটা কথাই বলবো নির্বাচনের ব্যাপারে আমাদের একটা দৃষ্টিভঙ্গি যে আনুপাতিক হারে যদি নির্বাচনের ভোটটা যদি নির্ধারিত হয়, জনপ্রতিনিধিত্ব যদি